গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বহুব্রীহি। আজ থাকছে এর 10ম পর্ব। বিলু এসে বলল, আনিস সাহেব, আপনাকে বাবা একটু ডাকছেন। আনিস লিখছিল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বিলু বলল, আপনি আপনার কাজ সেরে আসুন, এমন জরুরি কিছু নয়। আনিস বলল, আমার কাজটাও তেমন জরুরি কিছু না। পত্রিকায় দেখলাম আপনাদের মেডিকেল কলেজ খুলে যাচ্ছে। হ্যাঁ, খুলছে। অল্প কিছুদিন ক্লাস হবে, আবার বন্ধ হয়ে যাবে। আপনার মনে হচ্ছে যাবার খুব একটা ইচ্ছা নেই? না, নেই। তাছাড়া বাসায় এলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আপনার পুত্রকন্যা কোথায়? ওরা খাটের নিচে। ওখানে কি করছে? জানি না, নতুন কোনো খেলা বের করেছে বোধহয়। বিলু নিচু হয়ে দেখতে চেষ্টা করল। টগরের হাতে কাঁচি, সে কাটাকুটি করছে বলে মনে হয়। চোখে চোখ পড়তেই টগর ইশারায় বিলুকে চুপচাপ থাকতে বলল। বিলু আনিসের দিকে তাকিয়ে বলল, আপনি চলে যান, আমি ওদের সঙ্গে খানিকক্ষণ গল্প করি। গল্প করতে হলে খাটের নিচে যেতে হবে, ওরা সেখান থেকে বেরোবে বলে মনে হয় না। আনিস শার্ট গায়ে দিয়ে নিচে নেমে গেল। সোবহান সাহেবের শরীর বেশ ভালো নয়, তিনি চুপচাপ শুয়ে আছেন। আনিসকে দেখে উঠে বসলেন। আনিস বলল, কেমন আছেন স্যার? ভালো। তুমি কেমন? আমিও ভালো। বসো, ওই চেয়ারটায় বসো। মনটা একটু অস্থির হয়ে আছে। কেন বলুন তো? 3 দিন হয়ে গেল ফরিদ বাড়ি থেকে বের হয়েছে, আর তো ফেরার নাম নেই। কোনো সমস্যায় পড়েছে কিনা কে জানে। ঝোঁকের মাথায় বের করে দিলাম, ভেবেছিলাম 1-2 দিন বাইরে থাকলে বুঝবে পৃথিবীটা কেমন জায়গা, এক ধরনের রিয়েলাইজেশন হবে। আপনি চিন্তা করবেন না, চিন্তার কিছু নেই। তেমন কোনো সমস্যা হলে মামা চলে আসবেন। তাও ঠিক, কোথায় আছে জানতে পারলে মনটা শান্ত হতো। আপনি বললে আমি খুঁজে বের করতে পারি। 20 লক্ষ মানুষ এই শহরে বাস করে, এর মধ্যে তুমি এদের কোথায় খুঁজবে? আনিস হাসতে হাসতে বলল, ঠিকানাহীন মানুষদের থাকার জায়গা কিন্তু খুব সীমিত। ওরা সাধারণত লঞ্চ টার্মিনালে, বাস টার্মিনালে কিংবা স্টেশনে থাকে। এই 3টার মধ্যে স্টেশন সবচেয়ে ভালো। আমার ধারণা স্টেশনে গভীর রাত গেলেই তাদের পাওয়া যাবে। যদি বলেন আজ রাতে যাব, আমাকে কি নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবো, তবে আপনার বাবার দর দেখছি না। আমি যেতে চাই আনিস, ঠিকানাহীন মানুষ কিভাবে থাকে দেখতে চাই। আপনার দেখতে ভালো লাগবে না, তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই। আমার শরীর ঠিকই আছে, তুমি আমাকে নিয়ে চলো। জি আচ্ছা। তোমাকে আরেকটা কাজ দিতে চাই, বলতে সংকোচ বোধ করছি। দয়া করে কোনো রকম সংকোচ বোধ করবেন না। বিলুন মেডিকেল কলেজ খুলেছে, তুমিও কি একটু বরিশাল দিয়ে আসতে পারবে? নিশ্চয়ই পারবো। অবশ্য এর মধ্যে যদি কাদের চলে আসে তাহলে ও নিয়ে যাবে। এই কাজটা সাধারণত কাদেরই করে। স্টিমারের টিকিট কি কাটা হয়েছে? না, এই কাজটাও তোমাকেই করতে হবে। আমি খুবই অস্বস্তি বোধ করছি। আনিস হাসল। সোবহান সাহেব বললেন, তোমার উপর আমার কোনো অধিকার নেই, তবু কেন জানি মনে হয় অনেকখানি অধিকার আছে। আপনার যদি এরকম মনে হয়ে থাকে তাহলে ঠিকই মনে হয়েছে। স্নেহের অধিকারের চেয়ে বড় অধিকার আর কি হতে পারে বলুন? সেই অধিকার আপনার ভালো মতোই আছে। সোবহান সাহেব হাসলেন। আনিস বলল, আমি উঠি। সোবহান সাহেব বললেন, না না, বসো, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তুমি কিছু বলো, আমি শুনি। কি বলবো? যা ইচ্ছা বলো। টগর নিশার মার কথা বলো। বৌমার কথা তো কিছুই জানি না, জানতে ইচ্ছে করে। আনিস কিছু বলল না। তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সোবহান সাহেব বললেন, আচ্ছা থাক, ওই প্রসঙ্গ থাক। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসে গাঢ় হতাশা মাখা ছিল।
সোভান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। আনিস বলল, স্যার উঠি? আচ্ছা আচ্ছা, রাত 12টার দিকে আমি আপনাকে নিয়ে যাব। আনিস চলে গেল। সোভান সাহেবের আবারও মনে হলো কি চমৎকার একটি ছেলে, শান্ত, বুদ্ধিমান, হৃদয়বান। পৃথিবীতে এরকম ছেলের সংখ্যা এত কম কেন ভেবে তার একটু মন খারাপও হলো। আনিস সোভান সাহেবকে নিয়ে বের হয়েছে। রাত প্রায় 12টা, রাস্তাঘাট নির্জন। আনিস বলল, স্যার আমরা কি রিক্সা নেব নাকি হাঁটবেন? সোভান সাহেব বললেন, চলো হাঁটি, হাঁটতে ভালো লাগছে। কোন দিকে আমরা যাচ্ছি? কমলাপুর রেল স্টেশনের দিকে। চলো। কমলাপুর রেল স্টেশনে যে দৃশ্য সোভান সাহেব দেখলেন তার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় শুয়ে আছে, অতি বৃদ্ধও যেমন আছে, শিশুও আছে। এই তাদের ঘর বাড়ি। একটি মেয়ের বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স 7 দিনও হবে না। বাচ্চাটি উয়া উয়া করে কাঁদছে। মা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সম্ভবত মার শরীর ভালো না। মুখ ফুলে আছে, চোখ রক্তবর্ণ। সোভান সাহেব বললেন, এসব কি দেখছি আনিস? রাতের ঢাকা শহর দেখছেন? আগে কখনো দেখিনি কেন? আগেও দেখেছেন, লক্ষ্য করেননি। আমাদের বেশিরভাগ দেখাই খুব ভাষা ভাষা, দেখে একটু খারাপ লাগে, তারপর ভুলে যাই। আমি ওদের কিছু সাহায্য করতে চাই। অল্প কিছু টাকা পয়সা ওদের কোনো সমস্যা হবে না জানি, তবু সাহায্য করতে চাই। ও যে বাচ্চাটা কাঁদছে, তার মাকে তুমি 100 টাকাটা দিয়ে আসো। আনিস টাকা হাতে নিয়ে এগিয়ে গেল। মেয়েটি টাকা রাখলো, কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখালো না, যেন এটা তার পাওনা টাকা, অনেকদিন পর পাওয়া গেছে। সোভান সাহেব বললেন, আমার আর হাঁটাহাঁটি করতে ভালো লাগছে না আনিস। ওদের খুঁজবেন না? না। রিকশায় ফেরার পথে সোভান সাহেব বললেন, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারি না, আমাদের এই অবস্থা কেন? চিন্তা করে দেখো, জাপানিদের সঙ্গে আমাদের কত মিল। ওরাও ছোটোখাটো ধরনের মানুষ, আমরাও ছোটোখাটো। ওরা ভাত খায়, আমরাও ভাত খাই। ওদের কোনো খনিজ সম্পদ প্রায় নেই, আমাদেরও নেই। ওদের কৃষিযোগ্য জমি যতটুকু, আমাদের তার চেয়েও বেশি। ওদের জনসংখ্যার সমস্যা আছে, আমাদেরও আছে। অথচ ওরা আজ কোথায় আর আমরা কোথায়? আমার মনটা এত খারাপ হয়েছে যে তোমাকে বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি স্যার, মনটা খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। রাতে সোভান সাহেব ঘুমোতে পারলেন না। নতুন একটি খাতায় ভাসমান জনগোষ্ঠী এবং আমরা এই শিরোনামে প্রবন্ধ লিখতে চেষ্টা করলেন। 2 লাইনের বেশি লিখতে পারলেন না। একসঙ্গে অনেক কিছু মাথায় আসছে, কোনটা ফেলে কোনটা লিখবেন তাই বুঝতে পারছেন না। ফরিদের এখন দিন কাটছে চিঠি লিখে। পোস্ট অফিসের সামনে সে বল পয়েন্ট নিয়ে বসে, মানি অর্ডার লিখে দেয়, চিঠি লিখে দেয়। মানি অর্ডারে 2 টাকা, এনভেলপের চিঠি 1 টাকা, পোস্ট কার্ড 8 আনা। ফরিদ একা নয়, খুব কম করে হলেও 15-20 জন মানুষ এই করে জীবিকা নির্বাহ করে। এদের একটা সমিতিও আছে, পত্রলেখক সমিতি। শুরুতে সমিতির লোকজন মারমুখো হয়ে ফরিদের দিকে এসেছিল। ফরিদের চেহারা এবং স্বাস্থ্য দেখে পিছিয়ে গেছে। ফরিদ তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং মধুর স্বরে বলেছে, বেআইনি কোনো কাজ আমি করব না ভাই সাহেব, সমিতির সদস্য হব। চাঁদা কত বলুন? তারা সমিতির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি, বরং চোখ গরম করে বলে গেছে, এই জায়গায় হবে না, অন্য জায়গায় দেখেন। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগল। অন্য জায়গায় দেখার ব্যাপারে ফরিদ এবং কাদের কাউকে তেমন উৎসাহী মনে হলো না। এই জায়গায় চমৎকার, কাজটাও ভালো, চিঠি লিখতেও তার ভালো লাগে। চিঠি যারা লিখতে পারে তাদের সঙ্গে অতি দ্রুত ফরিদে ভাব হয়ে যায়। ভাবের একটা নমুনা দেওয়া যাক। খালি গায়ের বুড়ো এক লোক চিঠি লিখাতে এসেছে। বুড়ো বলল, লেহেন পর সমাচার, আমি ভালোই আছি। ফরিদ বলল, পর সমাচার লিখব কেন? পর সমাচার মানেটা কি? মানে তো বাবা জানি না,
যার কাছে লিখছেন তার নাম কি? লতিফা। আপনার কি হয়? আমার ছোট মাইয়া। তাহলে এইভাবে লিখি, মামনি লতিফা, তুমি কেমন আছো? জি আচ্ছা বাহা, লেহেন। তারপর লেহেন, আমি ভালোই আছি, তবে তোমাদের জন্য বড়ই চিন্তাযুক্ত। ফরিদ বলল, আমি একটু অন্যরকম করে লিখি। লিখি, আমার শরীর ভালোই আছে, তবে সারাক্ষণ তোমাদের জন্য চিন্তা করি বলে মন খুব খারাপ থাকে। লিখব? জি জি, লেহেন, আপনার মতো করেই লেহেন। এই মেয়ে আমার বড় আদরের। আর কি লিখব বলুন? আপনার মতো করে লেহেন, ভালো মন্দ মিশাইয়া। ফরিদ তরতর করে লিখে চলে, 1 পৃষ্ঠার জায়গায় 3 পৃষ্ঠা হয়ে যায়। সেই চিঠি পড়ে শুনানোর পর বৃদ্ধ বলে, বড় আনন্দ পাইলাম বাবাজি, বড় আনন্দ। মনের সব খাঁটি কথা লেখা হয়েছে। বৃদ্ধের আনন্দ দেখে ফরিদও আনন্দ বোধ করে। তার কাস্টমারের সংখ্যা দ্রুত বাড়ে, তবে তার নিয়ম হচ্ছে একদিন চলার মতো টাকা উঠে গেলেই লেখালেখি বন্ধ। পার্কের কোনো বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে থাকা, এই ব্যাপারটা কাদেরের খুব অপছন্দ। সে চায় লেখালেখি রাত 10টা-11টা পর্যন্ত চলুক। মামার অকারণ আলসেমি তার 2 চোখের বিষ। লিখলেই যখন টাকা আসে, তখন এই লোক না লিখে বেঞ্চিতে চুপচাপ শুয়ে থাকবে কেন? ফরিদের এই বিষয়ে যুক্তি খুব পরিষ্কার। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উপার্জন করতে হবে, তার বেশি না। সাধু সন্ন্যাসীরা যে পদ্ধতিতে ভিক্ষা করেন সেই পদ্ধতি। যেই একবেলা ভাত খাবারের চাল পাওয়া গেল, অমনি ভিক্ষা বন্ধ। আপনার কথার মামা কোনো আগাও নেই, মাথাও নেই। মহাবিরক্ত হয়ে কাদের সিগারেট ধরায়। ফরিদ ভ্রু কুচকে তাকাতেই বলে, এমন করে চাইয়েন না মামা, অহন আপনার সামনে সিগারেট খেলে দোষের কিছু নাই। বাড়ির বাইরে আপনিও পাবলিক, আমিও পাবলিক। তুই পাবলিক ভালো কথা, আমার ঘরে বসে বসে খাচ্ছিস, তোর একটু লজ্জা শরম নেই? রোজগার পাতির চেষ্টা কর। কি চেষ্টা? রিক্সা চালালে কেমন হয়, পারবি না? কাদের কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বলল, সৈয়দ বংশের পুলা হইয়া রিক্সা চালামু? আপনি কোন কি? বংশের একটা ইজ্জত আছে না? ফরিদ কিছু বলল না। আসলে কথাবার্তা বলার চেয়ে বেঞ্চিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেই তার ভালো লাগছে। নীল আকাশে সাদা মেঘের পাল, এই সৌন্দর্য এতদিন চোখের আড়ালেতে ছিল। ভাগ্যিস সে পথে নেমেছিল। পথে না নামলে কি এই দৃশ্য চোখে পড়তো না। মামা। কি? চুপচাপ আপনি ঘাড়ে বসে খাই তো খারাপ লাগে। কি করন কন দেহি? ভেবে কিছু একটা বের করো। চিন্তাই করলে কেমন হয় মামা? কি বললি? চিন্তাই? রিক্সা চালানোর আপত্তি আছে, চিন্তায় আপত্তি নেই? রিক্সা চালাইলে 10টা লোকে দেখবো মামা, আর চিন্তাই করলে জানবো কেন? কেউ না। তুই আমার সঙ্গে কথা বলবি না। কি করলেন মামা? বললাম যে তুই আমার সঙ্গে কথা বলবি না। নো টক, কথা বললে চড় খাবি। যে আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে, তুই আমার সঙ্গে হোটেলে খেতেও আসবি না। চোরদের প্রতি আমার কোনো মমতা নেই। কাঁধে ক্রুব্ধ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপরে হন হন করে হাঁটতে শুরু করলো। মনে হলো বিশেষ কোনো কাজে যাচ্ছে। তার প্রায় 15 মিনিট পরেই তাকে দৌড়াতে দৌড়াতে এদিকে আসতে দেখা গেল। তার হাতে নতুন একটা ব্রিফকেস, পেছনে জনদর্শকের একটি দল, ধর ধর আওয়াজ উঠছে। ফরিদ ধর্মর করে উঠে বসল, উদ্বিগ্ন গলায় বলল, ব্যাপার কি রে? কাদের হাঁপাতে হাঁপাতে বলল, দৌড় দেন মামা। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে ফরিদ তৎক্ষণাৎ উঠে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতেই বলল, ব্যাপার কি রে? চিন্তাই করেছি মামা। সে কি? চাই দেখেন, নতুন ব্রিফকেস, এখন ধরা পড়লে জানে শেষ করব। আরো শক্ত দৌড় দেন। ফরিদ হতভম্ব হয়ে বলল, তুই চিন্তা করেছিস? আমি দৌড়াচ্ছি কেন? কাদের দৌড়াতে দৌড়াতে বলল, পাবলিক বড় খারাপ জিনিস মামা, বড়ই খারাপ। এই দুনিয়ায় পাবলিকের মতো খারাপ জিনিস নাই। বিলিউ এবং আনিসকে স্টিমারে তুলে দিয়ে এসে সোভান সাহেব খবর পেলেন যে থানা থেকে টেলিফোন এসেছে। 2জন ছিনতাইকারী ধরা পড়েছে। তারা বলছে সোভান সাহেব তাদের চেনেন। তিনি যদি থানায় আসেন তাহলে ভালো হয়। এইটাকে দেখে মনে হচ্ছে গ্যাং লিডার ইয়ালাস।
সোমান সাহেব তৎক্ষণাৎ ছুটা ছুটলেন। ফরিদ এবং কাদেরকে ছাড়িয়ে আনতে তার বেশি বেগ পেতে হলো। স্টিমারের প্রথম শ্রেণীর যে কামরাটা রিজার্ভ করা হয়েছে তাতে দুটি বিছানা। 2 সিটের কামরা দেখে বিলুর মুখ শুকিয়ে গেল। আনিস কি তার সঙ্গে এই কামরাতেই থাকবে? তা কি করে হয়? টিকিট আনিস করেছে, এই কাজটা কি ইচ্ছে করেই করে? ভদ্রলোক কি একবারও ভাবলেন না একজন কুমারী মেয়ের সঙ্গে এক কামরা সারা রাত যাওয়া যায় না? বিলু তার বাবার উপর রাগ করল। বাবার উচিত ছিল কিভাবে যাওয়া হচ্ছে এইসব জিজ্ঞেস করা। তিনি তার কিছুই করলেন না। তাদের স্টিমারে উঠিয়ে দিয়ে অতি দ্রুত নেমে গেলেন। এখন বিলু কি করবে? আনিসকে ডেকে বলবে, আমরা দুজনে তো একসঙ্গে যেতে পারি না, সেটা শোভন নয়, আপনি অন্য কোথাও ব্যবস্থা করুন। এই কথা বা কিভাবে বলা যায়? মানুষটা তো নির্বোধ নয়। সে এমন নির্বোধের মতো কাজ কিভাবে করলো? নাকি এই কাজ নির্বোধের নয়, অনেক চিন্তা ভাবনা করে ঠিক করা? স্টিমার 5টায় ছাড়ার কথা, ছাড়ল 7টায়। আনিস জিনিসপত্র রুমে ঢুকিয়ে সেই যে উধাও হয়েছে আর তার দেখা নেই। স্টিমারে কোথায় আছে নিশ্চয়ই। বিলু ইচ্ছা করলে তাকে খুঁজে বের করতে পারে, ইচ্ছা করছে না। স্টিমারে বিলু কখনো ঘুমোতে পারে না। আজকের এই বিশেষ পরিস্থিতিতে ঘুমানোর প্রশ্নই ওঠে না। বিলু 3-4টা গল্পের বই বের করলো। জার্নিতে এই গল্পের বই কখনোই পড়া যায় না, কিছুক্ষণ পর পর বই বদলাতে হয়। এখন সে পড়ছে রেমার্কের নাইট ইন লিসবন। নাটকীয় মুহূর্তের সোয়াদ শো জার্মানিতে তার স্ত্রী ঘরে লুকিয়ে আছে। স্ত্রী বড় ভাই নাৎসি পার্টির সদস্য। আগে সে একবার সোয়াজকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছিল। আবারও ধরা পড়লেন মৃত্যু ছাড়া উপায় নেই। এমন সব নাটকীয় মুহূর্ত, তবুও বই এমন মন বসছে না। চাপা এক ধরনের অস্বস্তিতে মন ঢাকা। খাওয়া দাওয়া হয়েছে। বিলু বই থেকে মুখ তুলল। আনিস দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার মুখ হাসি হাসি। বিলু শুকনো গলায় বলল, জি না, এখনো খাওয়া হয়নি। রাত কিন্তু অনেক হয়েছে, খেয়ে নিন, 10টা বাজে 5 বাজে। আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। কোথায় খেলেন? স্টিমারে? জি। আমি কিন্তু সঙ্গে দুজনের মতো খাবার এনেছিলাম। কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে নিন। খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ করে শুয়ে ঘুম দিন। যে চাপা অস্বস্তি বিলুকে চারা দিচ্ছিল তা কেটে গেল। ভাগ্যিস যে নিজ থেকে কিছু বলেনি, বললে খুব লজ্জায় পড়তে হতো। আনিস বলল, এক বেডে কামরা ছিল না বলে 2 বেডে কামরা নিতে হয়েছে। অনেকগুলি টাকা খামাখা বেশি গেল। আপনি খাওয়া দাওয়া সেরে নিন, ওদেরকে বলেছি 11টার সময় আপনাকে চা দিয়ে যাবে। চা? আমি এটি লক্ষ্য করেছি রাতে খাবারের পর আপনি চা খান, সে কারণেই বলা। আপনি ঘুমোবেন কোথায়? ট্রেন, বাস এবং স্টিমারে আমি ঘুমোতে পারি না। প্লেনের কথা জানি না, প্লেনে কখনো চড়িনি। আমি তাহলে যাচ্ছি। বিলুকে কিছু বলার সুযোগ না দিয়ে আনিস চলে গেল। আর ঠিক তখন বিলুর মনে হলো এই কামরায় গল্প করতে করতে দুজন রাতটা কাটিয়ে দিতে পারত। তাতে অসুবিধা কি হতো? কিছুই না। আমরা আধুনিক হচ্ছি, কিন্তু মন থেকে সংস্কারের বাঘ তাড়াতে পারছি না। কি মূল্য আছে এইসব সংস্কারের? বিলু চমকে উঠল। কি সব আজে বাজে কথা সে ভাবছে। তাহলে সে কি মনে কোনো গভীর গোপনে আশা করেছিল আনিস থাকবে এই ঘরে, রাতটা কাটিয়ে দিবে গল্প করতে করতে? ছি, কি লজ্জার কথা। এমন একটা গোপন বাসনা তার কি সত্যি আছে? এই লজ্জা সে কোথায় রাখবে? ভাগ্যিস একজন মানুষ অন্য একজন মানুষের মনের গোপন জায়গাগুলি দেখতে পায় না। দেখতে পেলে পৃথিবী অচল হয়ে পড়ত। রাতের খাবার বিলু খেতে পারল না, তার অসম্ভব কষ্ট হচ্ছে। টিপটে করে চা দিয়ে গেল 11টার দিকে। তখন বিলুর মনে হলো দুজন মিলে একসঙ্গে বসে চা তো খেতে পারত। এর মধ্যে তো অন্যায় কিছু নেই। এটা হচ্ছে সাধারণ ভদ্রতা। এই সাধারণ ভদ্রতাকে আনিস সাহেব নিশ্চয়ই অন্য কিছু ভেবে বসবেন না। বিলু দরজা লক করে আনিসের খোঁজে বের হলো। আনিস দোতলার ডেকে চাদর পেতে চুপচাপ বসেছিল, তার দৃষ্টি অন্ধকার নদীর দিকে। নদীতে টিম টিম আলো জ্বালিয়ে মাছ ধরার নৌকা বের হয়েছে।
আকাশের নক্ষত্রের মতো মাছ ধরা নৌকা আলোগুলির ঔজ্জ্বল্য বাড়ছে কমছে। আনিসের দৃষ্টিতে আত্মমগ্ন একটা ভাব, যা দূর থেকে দেখতে ভালো লাগে। কি ভাবছে এই মানুষটি? তার স্ত্রীর কথা। কতটুকু ভালোবাসতো সে তার স্ত্রীকে? সেরকম ভালো কি অন্য কাউকে বাসা যায় না? নাকি এক জীবনে মানুষ একজনকেই ভালোবাসতে পারে? আচ্ছা, সে যদি এখন আনিসের পাশে গিয়ে বসে, তাহলে তা কি খুব অশোভন হবে? সে কি বসবে তার পাশে? হালকা গলায় বলবে, আপনার সঙ্গে গল্প করতে এলাম। আপনি কি ভাবছেন? আনিস সাহেব নিশ্চয়ই লজ্জা পাওয়া গলায় বলবেন, কিছু ভাবছি না তো। সে বলবে, কি দেখছেন? তিনি বলবেন, কিছু দেখছি না, তাকিয়ে আছি। সে বলবে, আপনাদের এদিকে খুব হাওয়া তো। ভেবে রাখা কথাবার্তা কিছুই হলো না। আনিস একসময় হঠাৎ লক্ষ্য করল বিলু দাঁড়িয়ে। সে উঠে এলো। বিলু বলল, আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে, একটু উঠে আসুন তো। আনিস উদ্বিগ্ন গলায় বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে। কি সমস্যা? কেবিনে আসুন, তারপর বলবো। স্টিমারে কেবিনে দুজন মুখোমুখি বসল। বিলু বলল, আগে চা শেষ করুন, তারপর বলছি। ঠান্ডা হয়ে গেছে কিনা কে জানে, অনেকক্ষণ আগে দিয়ে গেছে। আনিস নিঃশব্দে চা শেষ করল। বিলুর আচার আচরণ ভাবভঙ্গি সে ঠিক বুঝে উঠতে পারছে না। তাকে খানিকটা বিভ্রান্ত, খানিকটা উত্তেজিত মনে হচ্ছে। বারবার শাড়ির আঁচলে সে কপাল মুছছে। আনিস বলল, ব্যাপার কি বলুন তো? বলছি, ব্যাপার কিছু না, আপনাকে চা খাবার জন্য রেখেছি। নাকি এক কেবিনে আমার সঙ্গে চা বসে খেতে পারে আপনার আপত্তি আছে? আনিস বিস্মিত হয়ে বলল, আপত্তি থাকবে কেন? আমাকে এখানে রেখে হুট করে পালিয়ে গেলেন, সেই জন্য বলছি। আনিস নিজেও এবার খানিকটা বিভ্রান্ত হলো। এই মেয়েটি এরকম করছে কেন? বিলু বলল, চুপ করে বসে আছেন কেন? গল্প করুন। কি গল্প করব? আপনার স্ত্রীর কথা বলুন। আচ্ছা, তাকে কি আপনি খুব ভালোবাসতেন? এখনো বাসি। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আচ্ছা, আপনার যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে আপনি কি আপনার স্ত্রীর জন্যে তাজমহল জাতীয় কিছু বানাতেন? না। না কেন? ভালোবাসা খুবই ব্যক্তিগত ব্যাপার। ঢাকঢোল পিটিয়ে তার প্রচার করা কোনো কারণ দেখি না। আচ্ছা, আপনাদের বিয়ে কিভাবে হয়? কোর্টে হয়। ওর বাবা মা আমার মতো ভাগ্যবন্ডের কাছে বিয়ে দিতে রাজি ছিল না। এদিকে ও নিজেও খুবই অস্থির হয়ে উঠেছিল। কাজেই আপনি কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি। আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা আপনাদের দুজনের মধ্যে কে প্রথম ব্যবহার করলো? আমার স্ত্রী। আমিও তাই ভেবেছিলাম। বিয়ে প্রসঙ্গ কে প্রথম তুলল? আপনি না উনি? সেই তুলল। সে খুব লাজুক ধরনের মেয়ে ছিল, কিন্তু নিজের কথা বলার ব্যাপারে সে বিন্দুমাত্র লজ্জাবোধ করেনি। বিলু আবারও শাড়ির আঁচল দিয়ে কপাল ঘষল। উদ্বিগ্ন চোখে এদিক ওদিক তাকালো। তার পরপরই আনিসকে সম্পূর্ণ হচ্চকিত করে বলল, আমি আপনাকে ভালোবাসি এবং আপনার সঙ্গে আমার বিয়ে হোক, এটা আমি মনে প্রাণে চাই। এই কথাগুলো অনেকদিন আমার মনের মধ্যে ছিল, বলতে না পেরে কষ্ট পাচ্ছিলাম। আজ বলে ফেললাম। আপনি যদি আমাকে বেহায় ভাবেন, তাতেও আমার কিছু যায় আসে না। আনিস কিছুই বলল না, অবাক চোখে তাকিয়ে রইল। এত বিস্মিত সে আগে কখনো হয়নি। বিলু মাথা নিচু করে বলল, আপনি যদি এখন চলে যেতে চান, চলে যেতে পারেন। আর যদি চান আমরা দুজন মিলে সারা রাত গল্প করি, তাও করতে পারেন। আনিস দেখলো বিলুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই কারণে সে মাথা নিচু করে বসে আছে। আনিস বলল, বিলু, তোমার কি দুজন ঘনিষ্ঠ বন্ধু বরিশালে আছে? হ্যাঁ, আছে। তাহলে বরিশালে নেমেই আমরা যে কাজটা করব তা হচ্ছে ওই দুজনকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। কি বলো? আচ্ছা। আমার মতো অবস্থায় লোকজনকে জানিয়ে পাগড়ি টাগড়ি পরে বিয়ে করার অর্থ হয় না। এবার তুমি চোখ মুছে আমার দিকে তাকাও তো। কাঁদবার মতো কিছু হয়নি। আমার মতো একজন অভাজনের জন্য
তোমার মতো একটা মেয়ে কাঁদবে তা হতেই পারে না। তাকাও আমার দিকে। না, আমি তাকাতে পারবো না। বিলু বলল, তাকাতে পারবে না? কিন্তু জল ভরা চোখে তাকালো। এই কয়েকটি মুহূর্তের জন্য বিলুকে কি সৌন্দর্য দেখালো তা সে কোনোদিন জানবে না। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বহুব্রীহি। আজ ছিল এর 10ম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন যারা আছেন তাদের জানিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।